শরৎকালের আবহাওয়ায় পরিপূর্ণ সান ফ্রান্সিসকো সিটি। চারিদিকে পাখির মুগ্ধকর আওয়াজ, তার সাথে ম্যাপেল গাছের বাহার তো রয়েছেই। সব জায়গায় শান্তি পরিপূর্ণ থাকলেও শান্তি নেই স্টারলাইট হাউসে। একজনের গর্জনে নীরব সম্পূর্ণ ডুপ্লেক্স বাড়িটি। I say you complete my order right now. আয়ান রাগী স্বরে কথাটি বলে ফোনটা কেটে দিয়েছে। অপর পাশ থেকে উত্তরের আশায় থাকেনি। আয়াসের চিৎকারে ছুটে এসছে তার পার্সোনাল গার্ডরা। এভরিথিং ফাইন স্যার। পিয়াসের গলায় অস্থিরতা। পিয়াস রহমান, আদ্রিয়ান খান আয়াসের পিয়ে। আয়াস পিয়াসের দিকে কঠিন চোখ নিয়ে তাকিয়ে বলে ওঠে, Get out. কাউকে ডাকেনি আমি। তাহলে এখানে এসে কেন? ডেকেছি আমি? তো সরি স্যার, ভাবছিলাম আপনার কিছু প্রয়োজন হয়তো, তার উপর আপনি এতটা রেগে আছেন। কি হয়েছে স্যার? পিয়াসের কণ্ঠস্বর কাঁপছে। আয়াসকে যে সে জমের মতো ভয় পায়। আয়াস 6 ফুট লম্বা, বর্ণের, গায়ের রং স্বাভাবিকের মতোই সুন্দর, চোখ যেন ঝকঝকে তারা। কিন্তু সে চোখে যখন রাগের আগুন থাকে তখন যেন সকল কিছুই সে ধ্বংস করতে সক্ষম। একজন পরিপূর্ণ পুরুষের মতো গরম তার, গালে চাপ দাড়ি আর কণ্ঠে তেজ। আয়াসের মাথার রগগুলো ফুলে উঠেছে নিমিষেই। রাগী স্বরে বলে উঠল, এখন কি তোমাকে কৈফিয়ত দিতে হবে? সামনে থেকে চলে যাও পিয়াস। এখন কাউকে দেখতে চাইছি না আমি। পিয়াস দ্রুত পায়ে চলে গেল সেই স্থান থেকে। আয়াস রেগে গেলে তারা কেউ সেখানে আর স্থান পায় না, নয়তো সেখানে কুরুক্ষেত্র শুরু হয়ে যেতে পারে। আয়াস চোখ বন্ধ করে ডিভানের ওপরে বসে পড়ল। তার এখন সকল কিছুই ধ্বংস করে দিতে ইচ্ছে করছে। আয়াস তার সামনে থাকা টি টেবিলের ওপরে রাখা সকল কিছু ছুঁড়ে ফেলে দেয়। আয়াসের ধ্বংসক্ষেত্রের মাঝে সেখানে আয়াসের প্রাণপ্রিয় বন্ধুদের আগমন ঘটে। সাদিফ এগিয়ে এসে আয়াসের পাশে বসে পড়ে আর তাকে শান্ত করে বলে ওঠে, এনিথিং রং একে? রাহাত সার্ভেন্টকে ডেকে এনে বলে সকল কিছু পরিষ্কার করে দিতে এবং আয়াসকে জিজ্ঞেস করে ওঠে, কে খেপালো রে তোকে? এত রেগে আছিস কেন? আয়াস নিজের চুলগুলো খামচে ধরে বলল, আমার ছোটবেলা ধ্বংস করো 7 মেটেনি, এখন আমার কোম্পানিতে নাকি মালিকের পদে বসবে। কেন? ও কে এই পরিবারের যে কোম্পানির শেয়ারে ভাগ পাবে? সাদিপ কপাল কুঁচকে প্রশ্ন করল, কার কথা বলছিস? যার কথাই বলছে সেটা ম্যাটার করে না। আসল কথা হচ্ছে ওকে আমি কোম্পানির ধারে কাছেও দেখতে চাই না। সামান্য ভার্সিটি পুরো একটা মেয়ে কিভাবে কোম্পানি চালাবে? আয়াস কিছুতেই শান্ত হতে পারছে না। আয়াস সকল কথাই খুলে বলল তার বন্ধুদের। সকল কথা শুনে তারা হাঁ করে তাকিয়ে আছে। একটা মেয়ের জন্য তুই বাংলাদেশ থেকে ইউএসএ তে পড়ে আছিস? আর ইউ ম্যাড? এসেও তো শান্তি পাচ্ছে না। এর একটা ব্যবস্থা করার জন্য বিয়েতে লোক লাগিয়ে দিয়েছিলাম যাতে মেয়েটাকে সরিয়ে দিতে পারে, কিন্তু ওর অনেক দুঃসাহস। আমার গার্ডদের মেরে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। রাহাত কপালে হাত ঠেকিয়ে বলল, মেয়েটা ডেঞ্জারাস প্রকৃতির মনে হয়। এমন একটা মেয়ে যদি আমার বউ হতো তাহলে কতই না ভালো হতো। রাহাতের কথায় দুষ্টুমির আভাস, কিন্তু আয়াস যে মজা করার অবস্থাতে নেই। চুপ করে ইডিয়েট। আমাকে সাহায্য করতে এসেছিস নাকি জ্বালাতে? সাদিপ আয়াসকে আটকিয়ে বলতে লাগলো, এখন কি করবি? মেয়েটা কিন্তু অনেক পাওয়ারফুল মনে হয়, অন্যান্য মেয়েদের মতো দুর্বল নয়। একে কি বাগে আনতে পারবি? আয়াস বাঁকা হেসে বলল, তার ক্ষমতা শুধু বিডি পর্যন্ত, সান ফ্রান্সিসকোতে নয়। কালকে এখানে নিয়ে আসবো। আমি তো একটু দেখি সে দেখতে কেমন, কেন তার এত দেমাগ। বলে আয়াস নিজের শার্টের হাতা ভাঁজ করতে করতে বেরিয়ে যায়। সাদিফ আর রাহাত সেদিকে তাকিয়ে আছে। কাল যে কি হবে সেই ভেবে তাদের রক্ত ঠান্ডা হয়ে যাচ্ছে। অন্যদিকে ঢাকার সবচেয়ে বড় ভার্সিটিতে প্রথম বর্ষের স্টুডেন্টদের নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সেখানে দায়িত্বে রয়েছে সিনিয়র সকল স্টুডেন্টরা। মাত্রই কালো শাড়ি পরিহিত এক কন্যার দেখা পাওয়া গেল। চুলগুলো কোমর ছাড়িয়ে গেছে অনেক আগেই। তার রেশমের মতো চুলগুলো বাতাসে উড়ছে। টানা টানা চোখ, তার সাথে অধর জুড়ে ছড়িয়ে আছে মায়াময় হাসির রেখা। ঠোঁটের কাছেই রয়েছে একটি বিউটি স্পট। কালো তিলটি যেন দুধে আলতা গায়ের সৌন্দর্য বৃদ্ধি করে দিয়েছে। মায়াময় সে কন্যা ক্যাম্পাসের ভেতরে গিয়ে গেলে তাকে সকলেই দেখতে থাকে। এক ছেলে তো তাকে দেখতে দেখতে আরেকজনের গায়ের উপরেই পড়ে যাচ্ছে, কিন্তু সে কন্যার নজর সামনের দিকেই নিবদ্ধ। অন্য কোথাও তার নজর যেন যাচ্ছেই না। এই যে সুন্দরী, আমাকেও নিয়ে যা। একজনের ডাকে ধ্যান ভাঙে তার। আশেপাশে তাকিয়ে কণ্ঠস্বরের মালিককে খুঁজতে লাগে। তখনই চোখে ভেসে ওঠে কাঙ্ক্ষিত ব্যক্তিকে।
তুই এত পরে এলি কেন? আজ কিন্তু আমাদের অনেক কাজ আছে, আমরা সবাই সিনিয়র তো, আমাদের দায়িত্বও অনেক আছে, তাই না? অদ্রির কথায় দায়িত্ববোধ ফুটে উঠেছে। নিধি মিষ্টি করে হেসে বলল, এত চাপ নিচ্ছিস কেন? সিয়াম সব সামলে নিয়েছে, আর তোর পারফরমেন্সও তো আছে, ভুলে যাসনি তো? অদ্রি মুচকি হেসে বলল, মনে আছে, চিন্তা করিস না, আজ আমাদের ক্লাসই জিতবে, কারো বাবার সাধ্য নেই আমাদের ক্লাসকে হারানোর। অদ্রি আর নিধি হাই ফাইভ করে, হাসতে হাসতে একই সাথে চলে গেল অনুষ্ঠানের জায়গায়। পরিচয় পর্ব। আদ্রিয়ান খান আয়াশ বর্তমানে নিজের কোম্পানি চালাচ্ছে ইউএসএতে। সেখানে সে তার চাচার পরিবারের সাথে থাকে। একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তাকে এখানে চলে আসতে হয়। 15 বছর ধরে সে বাংলাদেশে পা রাখেনি। সে তার বাবা মায়ের একমাত্র সন্তান। আরুণিকা খান অদ্রি আয়াশের ফুফাতো বোন হয় সম্পর্কে, কিন্তু সে তা মানে না। তার ফুপুরা খান বাড়িতেই থাকে। আয়াশের বাবা অদ্রিকে অনেক ভালোবাসে নিজের মেয়ের মতো, তাই একে কোম্পানির শেয়ার তার নামে অর্ধেক রয়েছে। অদ্রি আয়াশের নাম শুনলেও কখনো তাকে দেখেনি। একজন মেয়ে হিসেবে সে যেমন সুন্দরী, ঠিক তেমনই তার তেজ। কাউকে ভয় পায় না বলতে গেলেই চলে। নিধি আহমেদ অরুণিকা খান অদ্রির বেস্ট ফ্রেন্ড। তার সাথে সিয়াম নামেও একজন তার কাছের বন্ধু। সাদিফ আহসান আদ্রিয়ান খান আয়াশের বেস্ট ফ্রেন্ড। রাহাত আহমেদ ও আয়াশের বেস্ট ফ্রেন্ড। সাদিফের একটা যমজ বোন রয়েছে, তার থেকে 1 ঘন্টার ছোট। সেও তাদের বন্ধুদের দলেরই একজন। তার নাম এলিনা এহসান। অদ্রি নিজ ভার্সিটির স্টেজে নাচ করছিল। এমন সময় কিছু গার্ড স্টেজের দিকে এগিয়ে আসে। অদ্রি প্রথমে বুঝতে পারেনি যে তার কাছে এরা এসেছে। অদ্রির কাছে এগিয়ে এসে তারা তাকে ধরে ফেললে সে চিৎকার করে বলে ওঠে, ছাড় আমায়, আমার কিছু হলে না আমার আব্বু বড় আব্বু তোদের কলিজা খুলে নিয়ে আসবে। কারা তোরা? সকল গার্ডের হাতেই লাইসেন্স অস্ত্র, পোশাক ও গার্ডেরই। সকল স্টুডেন্টের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অদ্রির মুখ বাঁধতে বাঁধতে একজন গার্ড বলে ওঠে, বেশি চিৎকার করলে মেরে ফেলবো। আমাদের বসের অর্ডার পালন তো করতেই হবে। এখন বস তোর সাথে কি করবে সেটা বসই ভালো জানে। অদ্রি বাঁচার জন্য হাত পা ছুড়ছিল, চিৎকার করে সাহায্য চাইছিল, কিন্তু কেউ এগিয়ে আসেনি। গার্ডরা যখন অদ্রিকে গাড়িতে উঠিয়ে নিয়ে যাচ্ছিল, তখনই বড় একটি গাড়ি থেকে একটি ছেলে আর একটি মেয়ে নেমে আসে। ছেলেটি গাড়ির দিকে দৌড়াচ্ছে আর চিৎকার করে ডাকছে। অদ্রিকে নিয়ে গাড়িটি তাদের ত্রিসীমানার বাহিরে চলে গেছে। ছেলেটি হঠাৎ থেমে গিয়ে হাঁটুতে হাত দিয়ে ভর রেখে হাঁপাচ্ছে। তখন মেয়েটি দৌড়ে এসে কাঁধে হাত রেখে বলল, ভাইয়া, আমাদের আদ্রিকে যে নিয়ে গেল, কারা এরা? আর কি হবে আমাদের আদ্রির? মেয়েটির চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। ছেলেটি নিজের বোনকে আগলে রেখে বলে উঠল, কিছুই হবে না আমাদের অদ্রির। বড় মামা আছে তো, এখনই কল দিচ্ছি দাঁড়া। ছেলেটির নাম মেহরাব খান আর মেয়েটির নাম ইতি খান। তারা হচ্ছে অদ্রির ভাই এবং বোন। মেহরাব এখন বড় অফিসার পদে নিযুক্ত আছে, আর ইতি এখন ভার্সিটিতে পড়ে অদ্রির সাথেই। মেহরাব কল দিল তার বড় মামাকে, আহনাফ খান। তখন মিটিং শেষ করে মাত্র অফিস থেকে বের হয়েছেন। মেহরাবের কল দেখে রিসিভ করে বললেন, হ্যালো, বলো মেহরাব। মেহরাবের গলা কাঁপছে। অদ্রি যে তার বড় মামার প্রাণ, এই খবর শুনলে সে কেমন রিয়াক্ট করবে সেটাই ভাবছে। কি হলো বলো, কেন কল দিলে? কিছু প্রয়োজন? মেহরাব কাপা গলায় বলল, বড় মামা, আসলে অদ্রি। কি হয়েছে আমার মামনির? ওর কিছু প্রয়োজন? প্রয়োজন হলে দিয়ে দাও। আসলে বড় মামা, অদ্রি না অনেক বড় বিপদ। আহনাফ খানের কপালে কয়েক স্তর ভাঁজ পড়ে গেল। কি বললে? কি হয়েছে আমার আরুণিকা মামনির? কথা বলছো না কেন মেহরাব? মেহরাব এবার সাহস সঞ্চয় করে বলেই ফেলল, বড় মামা, অদ্রি স্টেজে পারফরমেন্স করছিল, ঠিক তখনই কতগুলো লোক এসে ওকে তুলে নিয়ে যায়। আমি পিছু নিয়েও ওদের ধরতে পারিনি। আমার বোনটাকে যে ওরা নিয়ে গেছে, কি করব বুঝতে পারছি না। মেহরাবের কথা শেষ হতেই ফোনের অপর পাশ থেকে রাগী হুঙ্কার শোনা গেল। কোন কুত্তার বাচ্চাদের এত সাহস আমার মেয়ের গায়ে হাত দেয়? তুমি না বড় অফিসার, এখনো বসে আছো কেন? ওদের খুঁজে বের করো আর আমার সামনে নিয়ে আসো। এক একটার কলিজা বের করে মাপবো। আহনাফ খান ফোনটা কেটে দিয়েছেন। মেহরাবও নিজের মতো ফোর্সদের খবর দিয়ে দিয়েছে ঢাকার বাহিরে যেন কোনো গাড়ি না যায়। সেও আসছে। মেহরাব নিজেও লজ্জিত। তার মতো বড় মাপের অফিসার পদে নিযুক্ত ভাই থাকতেও অদ্রির যদি কিছু হয়ে যায় তাহলে সে নিজেকে কিভাবে ক্ষমা করবে? মেহরাব নিজের মতো চেষ্টা করছে। সকল গাড়ি ঢাকার বাহিরে আটকে রেখে সার্চ করা হচ্ছে,
কিন্তু সে জানতেই পারল না তার চোখের সামনে দিয়ে ঢাকার এয়ারপোর্টে ভিআইপি কেবিন বুক করে অদ্রিকে নিয়ে দেশ ছেড়েছে অচিন গার্ডেরা। কোথায় নিয়ে যাবে অদ্রিকে? অন্যদিকে আহনাফ খান তার সকল পরিচিত বড় বড় কর্মকর্তাদের নিযুক্ত করেছেন তার মেয়েকে খুঁজতে। অদ্রি তার আপন মেয়ে না হলেও সে তো মেয়ের মতোই দেখে। মেয়েটাকে যে নিজ কোলে মানুষ করেছেন, কাঁধে তুলে স্কুলে নিয়ে গিয়েছেন, অনেক ভরসা করে বিজনেস চেয়ারটাও দিয়ে দিয়েছেন। তিনি হার্টের পেশেন্ট, যে কোনো সময় কিছু একটা হয়ে যেতে পারে। আর খানবাড়িতে সবাই আহনাফ খানকে ভয় পেলেও একমাত্র তিনি অদ্রিকে ভয় পান। সুগার থাকায় অদ্রি যে তাকে মিষ্টির আশেপাশেও আসতে দেয় না। মেয়েটার কিছু হয়ে গেলে কে তাকে বলবে? বড়াব্বু, মিষ্টি খেলে কিন্তু কান মলে দেব। এখানে ছুটাছুটি করো না একদম। তোমার বিজনেস আমিই দেখব। তুমি শুধু আমাকে আদর করবে। হা করো তো বড়াব্বু, তোমাকে আজ নিজের হাতে খাইয়ে দিই আমি। মিস্টার খান, আপনি যদি আবার ঔষধ নিয়ে 6-9 করেন তাহলে কিন্তু এই আরুণিকা খান অদ্রি খান মেনশনের ঝড় তুলে দেবে একদম। মাইন্ড ইট। কোথায় এত ভালোবাসা পাবে সে? ভাবতে ভাবতে চেয়ারে বসে পড়ে সে। তার চোখের কোণে পানির রেশ দেখা যাচ্ছে। আসমা খান স্বামীর পাশে বসে পড়েন, তার কাঁধে হাত রেখে বলেন, কাকে নিয়ে ভয় পাচ্ছেন আপনি? আমাদের অরুণিকাকে নিয়ে। সে যে জলজান্ত একটা আগুনের শিখা। ওকে ধরতে আসলে সে নিজেই জ্বলে ছারখার হয়ে যাবে। আপনি এখনো আপনার মেয়েকে চিনতে পারেননি। আহনাফ খান দীর্ঘশ্বাস ফেলে বলে উঠলেন, অরুণিকাকে আমি সবসময় প্রতিবাদ আর লড়াই করতে শিখিয়েছি, কখনো মাথা নিচু করতে শেখাইনি। নিজের মতো গড়ে তুলেছি ওকে। নিজের আপন ছেলে তো আর আমাকে বুঝতো না। তার ভালোবাসার হাত কমে গিয়েছে বলে সে তেজ দেখিয়ে খানবাড়ি থেকে চলে গেছে। কই ফিরে আসলো না তো। তাই তো আরুণিকাকে নিজের মতো তৈরি করলাম। আরুণিকা যে হারবে না তা আমি জানি, কিন্তু আমার মেয়েটা আছে কোথায়? যতই হোক ও তো একটা মেয়ে। বাবা হিসেবে আমারও তো একটা দায়িত্ব আছে, তাই না? কিসের বাবা? নিজের আপন ছেলেকে নিয়ে ভাবলে আজ আর আমার নাতির থেকে আমাদের দূরে থাকা লাগতো? কতদিন হলো একটা পলক দেখিনি। সারাদিন আদ্রি আদ্রি করলে কি ছেলেটার আসবে? এখন আবার মহারানী কোথায় হারিয়ে গিয়েছে। এখন তাকে নিয়ে শুরু হবে রাজ্যের আদিক্ষেতা। আমিনা খান কথাগুলো বলতে বলতে আহনাফ খানের ঘরে প্রবেশ করলেন। মায়ের কথার তেজে আহনাফ খান কপাল কুঁচকে ফেললেন। তার মা অতটাও বৃদ্ধ হননি, এখনো লাঠির দরকার হয় না, তরতাজা স্বভাবের। কথা যেন কথা নয়, আগুনের ফুলকি। আহনাফ খান মায়ের কথায় বিরোধিতা করে বললেন, মা, ভুলে যেও না, অত্রি আমার মেয়ে। বোনের মেয়ে মানে আমার মেয়ে। তার প্রতি আমার যেমন কর্তব্য আছে, ঠিক তেমনই এই খানবাড়ির সকলেরও আছে। ও তোমার নাতনি হয়। কিসের নাতনি? তুমিও ভুলে যেও না, এই মেয়ে এই খানবাড়ির কেউ না। আর হলেও আমি মানি না। এই মেয়ের জন্যই আমার দাদু ভাই সকল কিছু থেকে বঞ্চিত হয়েছে। এবার একে খুঁজে পাই, সকল সত্যি আমি বলে দিব। আহনাফ খানের মাথা গরম হয়ে উঠেছে নিমিষেই। মা, ভুলে গেলেও এই কথা মুখে এনো না। যেটা গোপন ছিল সেটা গোপনই রাখতে দাও। আমার মেয়ের কানে কখনোই যেন এই সব কথা না যায়, নয়তো আমার থেকে খারাপ আর কেউ হবে না। তিনি কথাটি বলে দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে গেলেন। আমিনা খান জোর গলায় বলে উঠলেন, কতদিনেই বা লুকিয়ে রাখবে? যেদিন জানতে পারবে তখন যার সম্পত্তি সে ঠিক আদায় করে নিবে। তখন কিভাবে বাধা দাও আমিও দেখব। আসমা খান শাশুড়ির কথার পিঠে কিছুই বললেন না। তার স্বামী আর বাড়ির সবাই যে অদ্রিকে খুঁজতে ব্যস্ত, তিনি নিজ মনে বলে উঠলেন, হে আল্লাহ, কোথায় আছে আমার মেয়ে? ওকে সহি সালামত ভাবে দেখে রেখো, যেন কোনো বিপদ ওকে স্পর্শ করতে না পারে। চারিদিক থেকে শীতল হাওয়া বয়ে আসছে। বদ্ধ গোডাউনে চেয়ারে হাত আর শরীর বাঁধা অবস্থায় অচেতনভাবে বসে আছে অদ্রি। চুলগুলো মুখের সামনে পড়ে আছে। হঠাৎ খুব জোরে মুখে পানি ছিটা পেতে পিটপিট করে চোখ মেলে তাকায় সে। চারিদিকে কেউ নেই নাকি? সামনে পোশাক পরিহিত কয়েকজন গার্ড দাঁড়িয়ে। অদ্রির কাল থেকে কিছুই খাওয়া হয়নি, সামান্য পানিটুকু তার কপালে জুটেনি। অদ্রি নীরবতা ভেঙে জিজ্ঞেস করলো, আমাকে এখানে কেন আনা হয়েছে? কিসের শত্রুতা আমার সাথে? একজন গার্ড কিছুটা অট্ট হাসি দিয়ে অদ্রির কানে ফিসফিস করে বলে উঠল, বস তোকে কিছুটা সময় অত্যাচার করবে, পরে গুম করে দিতে বললে তোকে আমাদের সাথে নিয়ে যাব।
লোকটার মুখে বিদঘুটে হাসি দেখে অদ্রি রেগে যায় আর নিজের পা দিয়ে লোকটার মুখ বরাবর লাথি মেরে দেয়। লোকটা কিছুটা দূরে ছিটকে পড়ে যায়। তখন অদ্রি জোর গলায় বলে ওঠে, একবার শুধু হাতটা খোল, তোদের জ্যান্ত দাফন দিব আমি, তারপরেই শান্ত হব। আমি আরুণিকা খান অদ্রি, আমাকে ছোঁয়া তো দূরের বিষয়, সেই কথা মাথায় আনলে না, সেই মাথায় আমি রাখবো না। সাহস আছে তো হাতটা খোল। হাত খুললে কি করবে শুনে? পেছন থেকে পুরুষালী কণ্ঠস্বর পাওয়া গেল। অদ্রি মাথা ঘুরিয়ে দেখার চেষ্টা করছে। লম্বা বনের সুন্দর দেখতে একজন পুরুষ তার সামনে দাঁড়িয়ে আছে। পকেটে 2 হাত গুজে রেখেছে, চোখে সানগ্লাস। সে এগিয়ে এসে কিছুটা দূরে থাকা চেয়ারে বসে পড়ে আর সানগ্লাস খুলে সামনের টেবিলে রাখে। চেয়ারে পায়ের ওপরে পা তুলে অদ্রির দিকে তাকিয়ে আছে। অদ্রির লম্বা চুলগুলো সামনে চলে আসায় তার চেহারা দেখা যাচ্ছে না, সামান্য চোখটুকু ছাড়া। আয়াস বাঁকা হেসে বলে উঠল, পিয়াস, চুলগুলো সরাও তো। আমি তো দেখি এত দেমাকের কারণটা কি? পিয়াসও বাধ্য ছেলের মতো চুলগুলো সরিয়ে দিল। রাগী চোখে হিংস্র বাঘিনীর মতো তাকিয়ে আছে অদ্রি। কিন্তু আয়েশের চোখ স্থির, খোলা চুলে এক অপরূপা বসে আছে তার সামনে, যার চোখে ভয় নেই, আছে শুধু তেজ। তার রূপে মোহিত হয়ে ধ্যানে ডুবে আছে সে, পলক যেন আজ পড়বে না। আয়াসকে চুপ থাকতে দেখে অদ্রি তেজ নিয়ে বলল, আমাকে এখানে আটকে রাখা হয়েছে কেন? কি চাই? পিয়াস রেগে উঠল। এই মেয়ে, কাকে কি বলছো ধারণা আছে? স্যারকে বলছো কি চাই? স্যারকে দেখে কি তোমার ভিক্ষুক মনে হয়? আয়েশ স্থির চোখে তাকালো পিয়াসের দিকে। পিয়াস তা দেখে চুপ হয়ে গেছে। এর মধ্যে আয়াস বলে উঠল, আমি যদি ভিক্ষুক হই তাহলে তুই আমার চেলা। স্টুপিড একটা। কি দেখেছে একে অ্যাসিস্ট্যান্ট হিসেবে রেখেছিলাম। পিয়াস কাঁদো কাঁদো মুখ নিয়ে বলল, আর বলবো না স্যার, তাও চাকরিটা খেয়ে নিয়েন না। আয়াস অদ্রির দিকে তাকিয়ে বলল, মিসেস অরুণিকা খান অদ্রি, শুনলাম কোম্পানির শেয়ারের অংশ পেয়ে অফিসের মালিকের চেয়ারে বসবেন। অদ্রি কপাল কুঁচকে বলল, তাতে আপনার কি মিস্টার? আয়াস তাচ্ছিল্য হাসি দিয়ে বলল, সেটাই তো, আমার কি? হঠাৎ আয়াস উঠে এসে অদ্রির গাল চেপে ধরে বলতে লাগলো, আমার অনেক কিছু, একে কোম্পানি শুধু আমার, তার ভাগিদার আর কেউ হবে না। নো, নেভার। তাহলে তুই কে সে কোম্পানিতে বসে? অদ্রি ছটফট করলে আয়াস তাকে ছেড়ে দেয় আর অদ্রি শ্বাস নিয়ে বলে উঠল, কে আপনি আর কোম্পানি আপনার মানে? আমি আদ্রিয়ান খান আয়াস, একে কোম্পানির আসল মালিক। অদ্রির মুখমণ্ডল থমথমে হয়ে পড়ে। কিছুক্ষণ পরে হাসি হাসি মুখ নিয়ে ডেকে উঠে, ভাই, তুমি আমার ভাইয়া? চুপ, ভাইয়া ডাকবে না একদম। কে তোর ভাই? আমি তোর কেউ না। তোর কোন জন্মের ভাই আমি? আয়াস রাগী স্বরে বলে উঠল। অদ্রি কপাল কুঁচকে তাকিয়ে আছে। কি বলছে? সে যদি আদ্রিয়ান হয়ে থাকে তাহলে তো সে তার ভাই। তাহলে সে কেন অস্বীকার করলো? কেন তাকে কিডন্যাপ করলো? আয়াস এবার শান্ত কণ্ঠে বলল, পিয়াস, ওর হাত পা খুলে দাও, দেখি কি কি করতে পারে। পিয়াস ও অদ্রির হাত পা খুলে দিল। অদ্রি তেতে উঠে বলল, আমার বড় আব্বু আসবে আর আমাকে নিয়ে যাবে। কেন আমাকে এখানে আনলেন তার সকল কৈফিয়ত দিতে হবে আপনাকে। ছাড় পাবেন না আপনি একদমই। আয়াস হাসতে হাসতে অদ্রির সামনে এসে বলল, কে আমাকে ছাড়বে না? তোমার বড় আব্বু, আই মিন মাই ড্যাড। আই এম রাইট। তো খবর তো তাকে, দেখি সান ফ্রান্সিসকো থেকে কিভাবে তোমাকে নিয়েছে। অদ্রি দুপা পিছিয়ে গিয়ে জোরে বলে উঠল, কি বললেন? সে দ্রুত সামনে থাকা বড় জানালার পর্দাটা টেনে সরিয়ে দেয়। এক ঝাঁক আলো এসে তার মুখে আছড়ে পড়ে। ধীরে ধীরে চোখ খুলে দেখতে পায় এই যেন অন্য এক শহর। তাহলে কি সে সত্যি সান ফ্রান্সিসকোতে আছে? অদ্রিয়া নিজেকে আটকে রাখতে পারল না। গার্ডের হাত থেকে গান নিয়ে আয়েশের বুকে তাক করে বলে ওঠে, ভালো ভালো যেতে দিন, নয়তো এইখানেই মেরে দেব। আয়াস অদ্রির থেকে লম্বা হওয়ায় সে মাথায় গানটা তাক করতে পারেনি, তাই তো বুকে তাক করেছে। আয়াস মুচকি হেসে বলল, ভাঙবে কিন্তু মোচকাবে না। এত তেজ আসে কোত্থেকে? হ্যাঁ, বাট আই এম ইমপ্রেসড ফর ইওর অ্যাটিটিউড। অদ্রি তেজ নিয়ে আবার বলে উঠল, চাপে ফেলে লাভ নেই, মরতে হলে আপনাকে নিয়েই মরবো। আমার সুরক্ষা আমি নিজে করতে জানি। যেতে দিবেন নাকি না? যেতে দেওয়ার জন্য তো আনিনি। তোমার মুখোমুখি হয়ে ভালোই লাগলো। খেলার সমাপ্তি করো, তাহলে ছেড়ে দেব। কিসের খেলা? আরুণিকা খান অদ্রি তো এখনো মাঠেই নামেনি। আয়াস কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, তার মানে তুমি কোম্পানির চেয়ার ছাড়বে না? অদ্রি গলায় তেজ নিয়ে বলল, এত যে আমার কোম্পানি করছেন, জীবনেও তার ধারে কাছে ঘেসেছেন? শুধু মুখে বললেই কি তা আপনার হয়ে যাবে?
যে নিজের বাবাকে এক পলকের জন্যও দেখতে যায় না, তাকে যে কোনো সম্মান দিয়ে কথা বলে না, সেটাই তো বুঝতে পারছি আপনি আসলে সম্মান পাওয়ার যোগ্যই নন। আয়াস রেগে গিয়ে অদ্রির হাত থেকে গানটা নিয়ে অদ্রির মাথায় ধরে বলল, এই কি বললে? পুরো ইউএসএ তে সবে আমাকে সম্মান দিয়ে কথা বলে, বড় বিজনেসম্যান হিসেবে কত নাম আছে আমার, আর তুমি কি বললে? কেন কানে শোনেন না? অদ্রি ফিসফিস করে অন্যদিকে ফিরে বলে উঠল, কাল সাপ একটা, খালি ফোঁস করে, পুরাই দাদিয়ার মতো। একে সতীন হিসেবে ঘরে তুললেই হয়। সাপুরেরা এখনো এর সন্ধান পেল না কেন? ইউএসএ তে যে একটা জালো জ্যান্ত কাল সাপ ঘুরছে, এটা তো টিভিতে নিউজ করা উচিত। আয়াস অদ্রির গাল চেপে ধরে বলে, হ্যাঁ মেয়ে, কি ফিসফিস করো? মুখে কথা বলে সাহস নাই? মুখে না বলে ফিসফিস করলাম কি করে? আয়াস অদ্রিকে দূরে সরিয়ে দিল আর বলল, তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। আহনাব খান বাংলাদেশ থেকে একটা অপদার্থ তৈরি করেছে। অদ্রি চেতে গিয়ে বলল, এই কি বলেন আপনি? আমি অপদার্থ? আপনি অপদার্থ, আপনার 14 গোষ্ঠী অপদার্থ। আয়াস তাচ্ছিলের হাসি দিয়ে বলল, সাধে আর বলিনি, আর তুমি পরিবারে কেউ নাও। আয়াস সত্যিটা বলতে যাবে, তার আগেই তার ফোনটা বেজে উঠল। আয়াস ফোনটা রিসিভ করে বলে উঠল, হ্যালো। অপর পাশ থেকে কণ্ঠ ভার করে কেউ একজন বলে উঠল, আদ্রিয়ান খান আয়াস, মুখটা খুলবেন না যেন, নয়তো আপনার পরিবারের ক্ষতি করে দেওয়া হবে। দাদিয়াকে ভালোবাসেন তাও, তাকে হারাতে না চাইলে অদ্রির কাছে তার পরিচয় প্রকাশ করবেন না। তাকে মনে করে দিতে যাবেন না যে সেই পরিবারের কেউ নয়। নিজের ফ্যাক্টরি আগে সামলান, বলা তো যায় না কখন আগুনে সব শেষ হয়ে যায়। পাসপোর্ট দিয়ে দিন, টিকিট কাটা আছে, তাকে ফিরে আসতে দিন, এতেই আপনার ভালো হবে। আয়াস কপালে ভাঁজ ফেলে বলে উঠল, কে আপনি? হ্যালো হ্যালো। লোকটা কলটা কেটে দিয়েছে। আয়াস রেগে নিজের ফোনটা ছুঁড়ে মারে আর বলে ওঠে, পিয়াস, পাসপোর্ট সামনে রাখো। পিয়াস পাসপোর্টটা এগিয়ে রাখলে অদ্রি ব্যাপারটা আন্দাজ করে কিছুটা বাঁকা হাসি দিল আর পাসপোর্ট হাতে নিয়ে চলে যাচ্ছিল। যাওয়ার আগে তেজ নিয়ে বলে গেল, আপনি যা বলবেন তাই হবে না মিস্টার আদ্রিয়ান খান আয়াস। আমি আপনার সম্পত্তি নই যে তুলে নিয়ে আসবেন। ক্ষমতা থাকলে মুখোমুখি লড়াই করুন না, দেখব একে গ্রুপের আসল মালিককে। বাঘিনীর থাবায় এখনো দেখেননি আপনি। সাহস থাকলে বিডিতে এসে ক্ষমতার চেয়ারে বসুন। আপনাকে নাকে দড়ি দিয়ে ঘোরাতে না পারলে আমার নামও না আরুণিকা খান অদ্রি নয়, অ্যান্ড ইটস মাই চ্যালেঞ্জ। আয়াস চুপচাপ কথাটি শুনে চেয়ারে বসে পড়ল। অদ্রি বেরিয়ে গেছে, তাকে কেউ আটকায়নি। আয়াস গার্ডকে ডেকে বলল, ভালো করে খবর নাও, কে আমাকে কল দিয়েছিল, কে সে, কে তার পরিচয়, সব ডিটেলস বের করো। তার পরিচয়টা বের করে আনতে হবে। সাহস কত আমাকে থ্রেট দেয়? বেশ অনেকক্ষণ আয়াস চুপ করে হাঁটাহাঁটি করেছে। তার বুকটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। অদ্রিকে আঘাত করতে তার বুকে লাগলো কেন? কিসের এত দয়া হলো তার উপরে? সে তো দয়াশীল কোনো ব্যক্তি নয়। তাহলে সে আজ তাকে মারতে পারলো না কেন? তাহলে কি সে দুর্বল হয়ে পড়েছে অদ্রির প্রতি? না না, এটা কি করে হয়? অদ্রি পরিচয়হীন একটা মেয়ে, সে কোথা থেকে এসেছে এটাও কেউ জানে না। কেন আজ সত্যিটা বলতে পারলো না? কে আটকে দিল তাকে? কে অদ্রিকে আগলে রাখছে? অদ্রিকে যে সে ভালোবাসে না এটা শিওর, কিন্তু তার প্রতি সে অবসেসড হয়ে গেছে। তার ভাবনার মধ্যে কে বলে ওঠে, বস মেয়েটার তো সেই তেজ, এর সাথে কি করবেন বস? কি করা উচিত বলো তো? আমার মতে মেয়েটাকে মেরে দেওয়াই উচিত। আপনার উপরে কথা বলে কত বড় সাহস! আয়াস তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে চোয়াল শক্ত করে বলল, তোমাকে মেরে দিই? আরে ঘামছো কেন? শুধু মেরেই তো ফেলবো, ব্যথা পাবে না একটু। এ কি করছেন বস? মেয়েটা তো... ম্যাডাম বল ইডিয়েট। আয়াসের চিৎকারে কম্পিত পুরো বাড়ি। তার সামনে থাকা 20 জন গার্ডের অবস্থা বেহাল। তাদের বস যে রেগে আছে। সে রাগা মানে দুনিয়ায় প্লাবনে সব ধ্বংস হওয়া। কম্পিত গলায় একজন গার্ড ডেকে বলল, স্যার ম্যাম তো এয়ারপোর্টে চলে গিয়েছে, আপনার ক্ষমতার আড়ালে চলে গেল, কিছু করবেন না স্যার? যেতে দাও। কোথায় যাবে? আয়াস চোখ বন্ধ করে ডিভানের ওপরে বসে পড়ল আর স্মরণে আনলো কিছুক্ষণ আগে বাঘিনীর তেজি হুঙ্কার। আপনি যা বলবেন তাই হবে না মিস্টার আদ্রিয়ান খান আয়াস। আমি আপনার সম্পত্তি নই যে তুলে নিয়ে আসবেন। ক্ষমতা থাকলে মুখোমুখি লড়াই করুন, দেখবো একে গ্রুপের আসল মালিককে। বাঘিনীর থাবায় এখনো দেখেননি আপনি। সাহস থাকলে বিডিতে এসে ক্ষমতার চেয়ারে বসুন। আপনাকে নাকে দড়ি দিয়ে না ঘোরাতে পারলে আমার নামও আরুণিকা খান অদ্রি নয়, অ্যান্ড ইটস মাই চ্যালেঞ্জ। আয়াস চোখ খুলে বাহিরের দিকে তাকিয়ে ক্রোর হাসি দিয়ে বলল, ক্ষমতার বড়াই যখন দেখালে তখন বাড়িয়ে যাচ্ছে কেন?
কোথায় যাবে? সে তো দিন শেষে আমার কাছে তোমাকে বন্দী হতে হবে, মিসেস অরুণিকা খান অত্রি। আমি আসছি বিয়েতে, আমাদের আবার দেখা হবে, গভীর টক্কর হবে। সেখানে হয় তুমি জিতবে, নয় আমি। হেরে গিয়ে হবে তুমি আমার বন্দিনী, হৃদয়স্থলে বন্দিনী, যার কোনো মুক্তি নেই। আয়াস কাঁধ উঁচিয়ে গলা ছেড়ে ডাক দেয় পিয়াসকে। পিয়াস সারাদিন পর মাত্রই খেতে বসেছিল। আয়াসের ডাক শুনে হাত না ধুয়ে চলে এসছে। হ্যাঁ স্যার, বলুন, কিছু লাগবে? আয়াস বাঁকা হেসে বলল, বাংলাদেশে যাওয়ার ব্যবস্থা করো। মুখোমুখি লড়াই না করলে কোনো মজা নেই। দেখি ক্যাম্পানের চেয়ারটা কার হয়, তার নাকি আমার। সে যদি বাঘিনে হয় তাহলে আমিও বাঘ, তাকে আমি ছেড়ে দিব না। তেলে তেলে শেষ করব তার এই তেজ। ভিসা তৈরি করো, যত দ্রুত সম্ভব বাংলাদেশে যাব। পিয়াস আমতা আমতা করে বলল, আসলে স্যার, আগে আমি খাবারটা খেয়ে নিই, তারপর না হয় আপনি বিডিতে যেন। স্যার, আমিও কি আপনার সাথে যাব? আয়াস তার দিকে তাকালে সে ক্যাবলার মতো হাসি দিয়ে বলল, না মানে স্যার, আমাকে ছাড়া তো আপনার ভাতটাও হজম হয় না, তাই আর কি। এই সকল আজাইরা কথায় আয়াস পাত্তা দিল না। নিজের অন্য ফোনটা নিয়ে বন্ধুদের কল করলো পার্টিতে যাওয়ার জন্য। তাদের সাথে কথা বলা শেষ হলে পিয়াস বলে ওঠে, স্যার, একটা কথা জিজ্ঞেস করি? আয়াস ফোনের দিকে তাকিয়ে বলে উঠল, বলে ফেলো তোমার সব উইয়ার্ড কোয়েশ্চেনগুলো। পিয়াস সাহস সঞ্চয় করল, বলল, আসলে স্যার, আপনি ওই মেয়েটাকে না মানে ম্যাডামকে তুলে আনলেন, আবার ছেড়েও দিলেন। গার্ডটাকে নিয়ে বাজে কথা বলায় আপনি রেগে গেলেন কেন স্যার? না মানে তাকে তো আপনার সহ্য হয় না, সে তো আপনার শত্রু। আয়াস মুচকি হেসে পিয়াসের কাছে এগিয়ে আসলো আর বলল, জানো তো পিয়াস, তোমার ওসব ইনোসেন্ট মার্কের কোয়েশ্চেনের জন্যই তোমাকে আমার এত ভালো লাগে। পিয়াস দাঁত বের করে হাসবে, তার আগে আয়াস এক হাত দিয়ে তার গলা উল্টো দিক দিয়ে পেঁচিয়ে ধরে আর হিসিয়ে বলে, তোকে তো এমনি এমনি ইডিয়েট বলি না, তুই আসলে একটা ইডিয়েট। ওই মেয়ে যদি আমার ফিউচার ওয়াইফ হয় তাহলে সে তোর কি হবে? পিয়াস ছটফট করে বলে উঠল, ম্যাডাম হবে স্যার, ম্যাডাম। আয়াস তাকে ছেড়ে দিয়ে বলল, গুড, ম্যাডামকে তাহলে সেই সম্মানটাই দাও। ম্যাডামের উপরে 24 ঘন্টা লোক লাগিয়ে রাখো, তার কোনো ক্ষতি হলে তুমি শেষ, জানোই তো। পিয়াস দ্রুত মাথা নেড়ে চলে যায়। যাওয়ার আগে ফিসফিস করে বলে ওঠে, এই বেড়া আসলেই সাইকো। এই নিজে মেরে ফেলতে চায়, এই অসম্মান করে, এই আবার সবাইকে ধমকিয়ে বলে কেউ কিছু বলবে না। এই আমার ফিউচার ওয়াইফ হয়, তোকে কাঁচকলা খাওয়াবে, তাও তোর বউ হবে না, দেখে নিস। কি দেখবো? আয়াসের কণ্ঠ শুনে পিয়াস না না করতে করতে পগার পার হয়ে গেছে। মূলত তার কানে কথাগুলো যায়নি, নয়তো এখানেই তার খুলজা সিমসিম হয়ে যেত। ম্যাকলারেন গাড়িটি সান ফ্রান্সিসকোর রাস্তা দিয়ে ছুটে চলেছে আপন মনে। কানে ইয়ারবাডে কথা বলে যাচ্ছে আয়াস। তার বাংলাদেশে ফিরে যাওয়ার সময় ঘনিয়ে আসছে, 2 দিন পরেই চলে যাবে। আয়াস কথা বলে ফোনটা কেটে দেয়। তার মধ্যে তার ফোন সজোরে বেজে ওঠে। এলিনার কল দেখে মুচকি হাসি দেয় সে। গাড়ি থামিয়ে কলটা রিসিভ করে। হাই এলিনা, কি মনে করে আমাকে স্মরণ করলে? ফোনের অপর পাশ থেকে এলিনা বলে ওঠে, I think now I am free, then I remember you. আয়াস মুচকি হেসে বলল, হাউ ফানি ইউ আর। তা কোথায় থাকা হচ্ছে শুনি? আমি যে এতদিন পর ভাইয়ার কাছে ব্যাক করলাম, তা কেউ কি জানে? এলিনার মন খারাপের কথা শুনে আয়াস অট্ট হাসি দিয়ে ফেলে। আরে ইয়ার শোন, আমি তোর পছন্দের বুকে পাঠিয়েছে, আর কিছুক্ষণ পরে দেখা করতে আসছে। দেখবো 1 মাসে কতটা রোগা হয়েছিস। এমনিতে তো তুই রোগাই, এরকম রোগা থাকলে তোকে কে বিয়ে করবে শুনে? এলিনা মুচকি হেসে বলে ওঠে, আহারে, আমার জন্য এত চিন্তা। আর শোনো, আমি রোগা নই, সুন্দরী মেয়েদের দেখতে এরকমই লাগে। আর আমি যদি ভালো ছেলে না পাই তাহলে তুই আছিস না। আয়াস হাসতে হাসতে বলতে থাকে, আচ্ছা হয়েছে, অনেক মজা হলো। এবার আমার জন্য কোল্ড কফি বানা, আমি আসছি। আয়াস কল কেটে গাড়ি চালাতে শুরু করে। আর অপরদিকে এলিনা বিছানায় গা এলিয়ে দিয়ে বলে ওঠে, আয়াস, আমার যে আর কোনো ছেলেকে চাই না, আমার শুধু তোকে চাই। তোকে দেখার পর থেকে আমি আমার বাবা মাকে ছেড়ে ভাইয়ার কাছে চলে এসেছিলাম। 10টা বছর ধরে তিলে তিলে জমিয়ে রেখেছি। খুব তাড়াতাড়ি আমি তোর বউ হব। এলিনা লজ্জায় মুখ ঢেকে ফেলে। এরই মধ্যে সাদিফ এলিনাকে ডাকতে থাকে, এডি,
শোন, আয়াস আসছে। তুই কি কফি বানাবি নাকি আমি বানাবো? বেচারা এমনিতে অনেক টায়ার্ড। এলিনা বিরোধিতা করে বলল, আমিই বানাবো। ভাইয়া তুই কি আয়েশকে নিয়ে আয়, আমরা আজ সারা রাত আড্ডা দিব। এলিনা নাচতে নাচতে চলে গেল কফি বানাতে। এরই মধ্যে রাহাত সাদিফের কাঁধে হাত রেখে তাচ্ছিল্য করে বলে উঠল, জানিস ভাই সাদিফ, তুই আর আমি পুরা কপাল নিয়ে জন্মাইছি। তুই এক কাপ চা খেতে চাইলে এলি বলে ওঠে, আমি পারবো না, আমার নেল পালিশ খারাপ হয়ে যাবে, এই সেই শত কিছু। আর এ কের জন্য নাচতে নাচতে কফি বানাতে চলে গেল। এ ভাই চল, আমরা পুকুরে ডুব দিয়ে উপরে চলে যাই। এ জীবন রেখে আর কি বা হবে, তা থেকে ভালো দুই বন্ধু মিলে উপরে গল্প করব। সাদিফ রাহাতকে ধমকে উঠল, চুপ কর স্টুপিড, তোর মাইন্ডকে জুতা মার, তাও চুপ থাক। চল, আজ রাত জাগবো, প্রিপারেশন নেই গিয়ে। রাহাতও ঠোঁট উল্টে করুণ মুখ নিয়ে হাঁটা দিল সাদিফের সাথে। এয়ারপোর্ট থেকে বাড়ির গণ্ডিতে প্রবেশ করেছে অদ্রি। আহনাফ খান ঘর থেকে দৌড়ে এসেছেন। অদ্রিকে দেখতে পেয়ে তার বুক থেকে যেন পাথর নেমে গেছে। আহনাফ খান দৌড়ে এসে অদ্রিকে জড়িয়ে ধরলেন। আবার আরুনিকা মামনি, তুই ঠিক আছিস তো? কই ছিলি কালকে সারাদিন? তুই কি জানতি না তোর বড় আব্বু তোর জন্য কতটা পাগল হয়ে যাবে? তাহলে কেন ফিরে এলি না? অদ্রি তার বড় আব্বুর চোখের দিকে তাকিয়ে আছে। তার চোখ কেমন ছলছল করছে। অদ্রি শ্বাস ছেড়ে মলিন হেসে বলল, বড়াবু, এত টেনশন কেন করছো? আমি কি মরে গেছি নাকি? আহনাফ খান ধমকে উঠলেন, চুপ, আর একটা বাজে কথাও বলবি না। তুই তো আমার মেয়ে, মেয়ের কিছু হলে বাবা যে বাঁচবে না। এই বড়াবু, কাঁদছো কেন? আহনাফ খান তো এতটা দুর্বল নয়। তুমি কান্না করলে যে আমার কলিজা ফেটে যায়। তুমি প্লিজ চোখে পানি ফেলো না। আহনাফ খানের চোখে পানি অদ্রি নিজের হাতে মুছে দিল। ইমাম খান ঘর থেকে দৌড়ে আসলেন, এসে ডাক দিলেন, আম্মু। অদ্রি তার বাবার দিকে তাকিয়ে মুচকি হাসল। ইমাম খান অদ্রিকে দেখতে লাগলেন আর বললেন, তোর কিছু হয়নি তো আম্মু? কোন হারামের এত বড় সাহস তোকে তুলে নিয়ে যায়? তুই চিনিস তাকে? তাহলে চল পুলিশ স্টেশনে যাই, তোর ভাইয়া আছে, সব ব্যবস্থা করে দিবে। অদ্রি তার বাবার হাত ধরে আটকে দেয় আর বাঁকা হেসে বলে ওঠে, কার বুকে এত সাহস আছে আব্বু যে তোমার মেয়ের গায়ে হাত দিবে? এক একটাকে দেখে এসেছি আমি, সময় সুযোগ বুঝে ঠিক মিটিয়ে নেব। সে যতই আমার আপন হোক না কেন, ছাড় সে পাবে না। আমি যে চ্যালেঞ্জ করে এসেছি। আহনাফ খান কপাল কুঁচকে জিজ্ঞেস করলেন, কাকে চ্যালেঞ্জ করে এসেছো? তুমি কি তাকে চিনতে? অদ্রি আবারও হেসে বলল, চিনতাম না, বাট এখন চিনি। বড়বু শোনো, এই পৃথিবীতে কারো এত সাহস হয়নি যে তোমরা থাকতে তোমাদের মেয়ের ক্ষতি করে দেবে। আসমা খান দোতলা থেকে নিচে নেমে এসে বলে উঠলেন, অরুণিকা মা আমার, তুই ঠিক আছিস তো? অদ্রিও হতাশায় ঘেরা মুখ নিয়ে বলল, ভালো থাকি কি করে? কাল থেকে পেটে পানি ছাড়া কিছুই পড়েনি। যে জলদি খেতে দাও বড়াবু, তোমাদের হাতের রান্না ছাড়া আমার যে কিছুই ভালো লাগে না। তিনি অদ্রির কাছে এগিয়ে এসে বললেন, হাত মুখ ধুয়ে নে, এক্ষুনি খেতে দিচ্ছে। অদ্রি তার রুমে গিয়ে ফ্রেশ হতে গেল। ওয়াশরুমের শাওয়া ছেড়ে তার নিচে দাঁড়িয়ে সে আয়াসের কথা ভাবছে। আয়াস তাকে তুলে নিয়ে গেল মেরে ফেলতে, তাহলে আবার ছেড়ে দিল কেন? কলটা পাওয়ার পরেই এমন হয়েছে। তাহলে কলটাই মেন, কিন্তু কে কল দিল আয়াসকে? বা কি এমন কথা বলল যার কারণে তাকে বিনা বাক্যে ছেড়ে দিল? তাহলে কি আয়াস আর কোম্পানির চেয়ার দখলে লড়াইয়ে নামবে না? অদ্রির মনে হাজারো কথার উৎপত্তি হয়েছে, কিন্তু তার প্রতিকার সে পাচ্ছে না। কিভাবে সকল খবর পাবে সে? নাকি সকল কিছু ভুলে যাবে? কিন্তু এইসব অত্যাচার তো অদ্রি ভুলবে না। সকল কিছুর জবাব তো সে ফিরিয়ে দিবেই। অদ্রি গোসল সেরে খেতে এসেছে। এর মধ্যে মেহেরাব বাড়িতে প্রবেশ করে। অদ্রিকে সহি সালামত ভাবে দেখে সে দীর্ঘশ্বাস ছেড়ে তার দিকে এগিয়ে যায়। তাকে দেখে অদ্রি না দেখার ভং ধরে থাকে। মেহেরাব অদ্রির পাশে চেয়ার টেনে বসে পড়ে আর মলিন গলায় জিজ্ঞেস করে, লোকগুলো কারা ছিল অদ্রি? কেন নিয়ে গেছিল তোকে? আর কোথায় বা নিয়ে গেছিল? অদ্রি মুখ নিচু করে খেয়ে যাচ্ছে, কোনো কথাই বলছে না। মেহেরাব নিজের রাগ সংবরণ করে বলে ওঠে, আমার কথার উত্তর দে অদ্রি, কারা ছিল তারা? আর কোথায় তোকে নিয়ে গিয়েছিল? তুই ফিরে আসলি কিভাবে? কে ছাড়িয়েছে তোকে? কেন আমি ফিরে এসেছি বলে তোমার খুশি লাগেনি? এমনিতেও লাগার কথা নয়। যাও চোর ডাকাত ধরো গিয়ে, আমার ব্যাপারে জেনে লাভ নেই। তার থেকে ভালো দেশে সেবা করো। অদ্রি খাবার খেতে খেতে কথাটা বলল।
কিন্তু একবারের জন্য মেহরাবের দিকে তাকায়নি। অদ্রি, বড় ভাইয়ার সাথে কেউ এরকম ভাবে কথা বলে নাকি? এই তোমাকে শিক্ষা দিয়েছি। মেহনুর খানের মুখে এমন কথা শুনে থমকালো অদ্রি। তার মায়ের দিকে তাকিয়ে তাচ্ছিল্য করে বলে উঠল, বড় ভাইয়া? ছোট বোন হিসেবে কখনো দেখেছে আমায়? তার সকল ভালোবাসা শুধুমাত্র ইতির জন্য। তো যাক না ইতির কাছে, ওকে গিয়ে জিজ্ঞেস করুক ও খেয়েছে কিনা, বা ওকে কোনো ছেলে ডিস্টার্ব করে কিনা। আমার কাছে এসে কৈফিয়ত কেন চাইছে? আমি বলেছি তাকে যে আমায় হেল্প করুন। মেহনুর কিছু বলবে তার আগে ইমাম খান তাকে চুপ করিয়ে দিলেন। মেহনুর, আমার মেয়েকে একটা কিছু বলবে না তুমি। এটা ওদের ভাই বোনের অভিমানের বিষয়। এটা ওরা কিভাবে দূর করবে এটা ওরাই ভালো জানে। ওদের মধ্যে প্রবেশ করে নিজেকে হাস্যকর হিসাবে প্রকাশ করো না। মেহনুর খান আর কিছুই বলেননি। মেহরাব দোতলায় চলে গেছে, আর যাওয়ার আগে দোতলা থেকে অদ্রিকে এক পলক দেখে নিয়ে বলে উঠল, কবে বুঝবি তুই অদ্রি, যে ভাই হিসেবে তোকে ভালো না বাসলেও এখন তোকে কতটা ভালোবাসি? কবে ভাঙবে তোর এই অভিমান? কেন তোকে ভালোবাসিনি তা তুই বুঝবি না। আমি শুধু চাই তুই কখনো তোর অতীত না জান। তোর মতো অভিমানী মন যে এইসব মানতে পারবে না। মেহরাব কথাগুলো ভেবে নিজ রুমে চলে গেল। আয়াস নিজের ম্যাকলারেন থেকে নেমে সাদিফের ডুপ্লেক্স বাড়িতে প্রবেশ করে। দরজায় বেল দিতে এলিনা এসে দরজাটা খুলে দেয়। এতদিন পর আয়াসকে নিজের চোখের সামনে দেখে সে খুশিতে আত্মহারা হয়ে আয়াসকে জড়িয়ে ধরে। হে ইয়ার, আই মিস ইউ সো মাচ। প্লিজ আজকের রাতটা থেকে যা, সারা রাত পার্টি করব। আয়াস এলিনাকে ছাড়িয়ে বলল, এলি, জড়িয়ে ধর আমাদের কালচার আমাদের নয়। সাদিফকে ডাক, কিছুক্ষণ আড্ডা দিয়ে বেরিয়ে যাব। আমার অনেক কাজ আছে, 2 দিন পরে বিড়ি ব্যাক করছি। অনেকদিন দেখা হবে না, তাই আজ আসলাম। এলিনা দোপা পিছিয়ে গেল আর বলে উঠল, ব্যাক করছিস মানে? তুই না বলেছিলি আই হেট বিডি? তাহলে ফিরে যাচ্ছিস কেন? কিছু হয়েছে? এলিনাকে শান্ত করে আয়াস সব বুঝিয়ে বলল। এলিনা সব শুনে বলল, বিড়িতে ফিরে ওই বজ্জাত মেয়েটাকে দুঘা দিয়ে দিবি। তোকে অপমান করে কথা বলে, ওকে মেরে আত্মরা বানিয়ে দিবি। আয়াস মুচকি হেসে নিজ মনে বলে উঠল, নিজের বেবি ডল আঘাত করবো এত পাগলামি নই এলি। তার তেজ কমাবো। আদ্রিয়ান খান আয়াসের সামনে কেউ উঁচু গলায় কথা বলবে, সেটা একদমই সহ্য করব না। আয়াসকে চুপ থাকতে দেখে এলিনা কাঁধে হাত রেখে বলল, এভরিথিং ফাইন নাকি আমিও যাবো তোর সাথে? কিছু না, চল ভিতরে চল, অনেক কথা বলার আছে। আয়াসকে নিয়ে সবাই আড্ডায় মেতে উঠল। আয়াস তার মনের কথা কাউকেই বলেনি। যেটা সে চায় সেটাই পেয়ে থাকে, আর যদি না পায় সেটা ধ্বংস করে রাখে। আয়াস অগ্রিম তার বন্ধুদের কিছুই বলেনি। আগে অদ্রিকে বাগে আনবে, তারপর সবাইকে বলবে। অদ্রি খাওয়া শেষ করে সোফায় বসলো। তার পরিবারের সাথে তার কিছু কথা বলার আছে। সে সবাইকে একত্রিত হতে বলেছে। অদ্রি সোফায় বসে তার বান্ধবীকে কল দিল। হ্যালো দিদি, শোন, সেদিনকার যত ছবি আছে সব পাঠাতো। আমার ফোনে ওই ছবিগুলো নেই, এখনই পাঠা, বুঝলি? নিধি আহামকের মতো কতক্ষণ ফোনের দিকে তাকিয়ে থাকলো, তারপর গলা পরিষ্কার করে বলে উঠল, অদ্রি, তুই কই? ঠিক আছিস তো? তোকে নিয়ে যাওয়ার পর থেকে আমি অনেক কেঁদেছি, খাইনি পর্যন্ত। আর তুই কল দিয়েই পিক চাইছিস? সিরিয়াসলি? তোর মাথাটা ঠিক আছে তো? অদ্রি বড় বড় চোখ করে তাকিয়ে বলে উঠল, লে হালুয়া, আমি কিডন্যাপ হয়ে এসে খেয়ে দিয়ে বিশ্রাম পর্যন্ত নিয়ে ফেলেছি, আর তুই আমার কথা ভেবে শুটকি মেরে বসে আছিস। কাঁদার কথা আমার, অথচ আমিই কাঁদলাম না, আর তুই কেঁদে মানে টমেটো হয়ে গিয়েছিস। এটা কেমন দুর্নীতি রে ভাই? তোর মুখের ভাষা ঠিক করবি কবে শুনি? এইসব যদি বাড়ির মানুষ শোনে তখন কিন্তু যাচ্ছে তাই কাণ্ড হয়ে যাবে। অদ্রি মাছি দাঁড়ানোর মতো করে বলল, আরে ছাড় তো, এক হাঁটা নাতি তুলে নিয়ে গিয়েছিল, ছেড়ে মেরে চলে এসছি একদম। এবার দেখবো এই শালা করে কি। এই গালি দিচ্ছিস কেন? কান বাড়িতে থেকে তুই গালি দিলি? এই মেয়ে, তুই গালি দিলি কেন? চিৎকার শুনে অদ্রি পেছনে ফিরে তাকালো। দাদিয়া কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। দাদিয়ার কণ্ঠ শুনে নিধি আর দেরি করেনি ফোনটা কাটতে। সে যে দাদিয়াকে জমের মতো ভয় পায়। দাদিয়াকে দেখে অদ্রির বিষম উঠে গেছে। সে কাশতে কাশতে বলল, আরে দাদিয়া, গালি কখন দিলাম? আমি তো বললাম হ্যারি পটার। তুমি কানে চিকিৎসা করো তো, বয়স তো আর কম হলো না তোমার।
আমিনা খান তেড়ে এসে বললেন, এই মেয়ে, মুখে মুখে কথা বলবি না। তুই গালি দিয়েছিস, এখন মিথ্যে বলছিস? মুখের ভাষার যে সিঁড়ি, তোকে তো খান বাড়িতে মানায় না। অথচ এই খান বাড়িটাই ওর নামে। আহনাফ খানের কণ্ঠ পেয়ে অদ্রি আর আমিনা খান পেছনে তাকালো। আহনাফ খান সিঁড়ি দিয়ে নিচে নেমে বললেন, মা, তুমি ঠিকই শুনতে, এই খান বাড়ি আরুনিকারই হবে। সবাইকে ঢাকার আশেপাশের জায়গা দিয়ে দিব, কিন্তু এই খান বাড়ি সম্পূর্ণটাই আরুনিকাই পাবে। দলের রেডি হচ্ছে মা, তুমি শুধু সাইনটা করে দিবে। জীবন থাকতে সাইন করব না। এই খান বাড়ি আমার দাদু ভাইয়ের, ওই সব পাবে। এই মেয়ে কে? ও এই বাড়ির মেয়ে মা, ভুলে যাও কেন বারবার? আহনাফ খানের গর্জনেই থেমে গেলেন আমিনা খান। আহনাফ খান বাড়ি থেকে বেরিয়ে যান। আর তারপর অদ্রি মুচকি হেসে বলে উঠল, দাদিয়া, আমি জানি না যে আমি কি করেছি, যার জন্য তুমি সব সময় বলো আমি এই বাড়ির কে। কেন বলো সেটাও আমি জানি না, কিন্তু এই খান বাড়ি আমার চাই না। তোমার দাদু ভাইকেই সব দিও তুমি। আমার কিছুরই প্রয়োজন নেই। আমার প্রয়োজন শুধু এই বাড়ির সকলের আদর, স্নেহ আর ভালোবাসা। অদ্রি সোফায় বসতে বসতে বলল, দাদিয়া, তোমার কিন্তু তেমন একটা বয়স হয়নি, এখনো তুমি অনেকটাই ফিট। তাহলে আনবে নাকি দাদুর জন্য সতীন? যাই বলো, সে দেখতে কিন্তু হ্যাপি আছে। তোমার আর তার ব্যবহারে কোনো পার্থক্য নেই। সেই জুড়ি হবে তোমাদের। বসবে নাকি আবার একবার বিয়ের আসরে? অদ্রি দাঁত বের করে কথাটি বলে চোখ টিপ দিয়ে দেয়। আমিনা খান হাঁ করে শুধু তাকিয়েই গেলেন। অদ্রির কথার কোনো মানেই তিনি খুঁজে পেলেন না। অদ্রি হঠাৎ এই কথা বলল কেন, বা কার কথাই বলল? পূর্ব দিগন্তে সূর্যের আলোর দেখা পাওয়া যাচ্ছে। সূর্য তার তেজ চারিদিকে ছড়িয়ে দিয়েছে। মনে হচ্ছে এ যেন গ্রীষ্মের অস্থির দিনের সূচনা। অদ্রি মাত্রই শাওয়ার নিয়ে বেরিয়েছে। মূলত কাল বাড়িতে কেউ ছিল না, তাই কাল তার আলোচিত কথাটি বলা হয়ে ওঠেনি। অদ্রি নিজের পোশাক সুন্দর করে পরিপাটি করে ওড়না ঠিক করে নিয়ে নেয়। সিঁড়ি দিয়ে নেমে আসছে অদ্রি। অদ্রি খেতে না আসলে খান বাড়িতে কেউ খেতে বসে না। এটা স্বয়ং আহনাফ খানের আদেশ। তার মেয়ে আসবে, তারপর খাওয়া দাওয়া শুরু করা হবে। আজও সবাই অদ্রির জন্য অপেক্ষা করছিল। অদ্রি খাবার টেবিলের সামনে আসলে আহনাফ খান নিজের চেয়ার ছেড়ে দেন এবং অদ্রিকে সেখানে বসতে বলেন। অদ্রি অদ্ভুতভাবে তাকিয়ে বলল, বড়াব্বু, এটা তো তোমার জায়গা, এখানে আমায় কেন বসতে দিচ্ছ? আমি তো সবসময় তোমার পাশের চেয়ারে বসে খাই। আহনাফ খান মুচকি হেসে বললেন, হ্যাঁ, তা খেতে। এখন থেকে এই চেয়ারটা তোমার, আর অপর দূরত্বের চেয়ারটা আমার। বাবা মায়ের মুখোমুখি বসে খাবো। তোমাকে অনেক বড় করে তুলবো আমি। তুমি শুধু একবার বিজনেসটা জয়েন করতে রাজি হয়ে যাও। কতদিন ধরে বলছি, কিন্তু তুমি বিজনেসে জয়েন করতে রাজি হচ্ছ না। অদ্রি বাঁকা হাসলো মাথা নত করে, এবং পরক্ষণেই কিছু বলবে তার আগে আমিনা খানের কণ্ঠ শোনা গেল, আমি এটাই বুঝি না হানা, এই মেয়েটার জন্য তোর এত মায়া কেন? নিজের ছেলের জন্য তো এতটা দেখি না। অন্যের মেয়ে নিয়ে আদিক্ষেতা দেখলে গা জ্বলে ওঠে। বিজনেস দিয়ে দেওয়া হচ্ছে, ও একটা মেয়ে হয়ে পারবে বিজনেস সামলাতে? পারবে, আলবাত পারবে। আমার বোন কোনো সামান্য মেয়ে নয় যে ও হেরে যাবে। মেহরাব কথাটি বলতে বলতে নিচে নেমে এলো। এসে অদ্রিকে এক পলক দেখে নিল। অদ্রি মেহরাবের দিকে তাকিয়ে তাচ্ছিলের হাসি দিয়ে বলল, হঠাৎ দরদ দেখাচ্ছ যে? এত মায়া তো তোমার নেই, নিশ্চয়ই দয়া করতে চাইছো, তাই না? সরি গো অদ্রি, আবার ফ্রিতে কিছু নেয় না, তাই নিজের দয়া নিজের কাছেই রাখো। ইতিকে ডাকবো নাকি? ওই তো তোমার সব। অদ্রি দেওয়ার সকল খোঁজা মেহরাব সহ্য করে নিল। মেয়েটা বুঝদার হওয়ার পর থেকে অভিমানের পাহাড় বড় করে তুলেছে। নয়তো একসময় মেয়েটা তার পিছু পিছু ঘুরত। ছোট থেকে অদ্রি ছিল পুতুলের মতো দেখতে, যে দেখত সেই মুগ্ধ হতো। কিন্তু মেহরাবের মন গলেনি। যখন সে অদ্রিকে নিজের বোনের মতো দেখতে চাইতো, তখনই অদ্রি দূরত্ব বাড়িয়ে দিল। তার ধারণা ইতিকে মেহরাব ভালোবাসে, তাকে নয়। অদ্রি খাবার শুরু করলো আর গলা পরিষ্কার করে বলল, সবার উদ্দেশ্যে একটা কথা বলছি, আমি কাল থেকে বিজনেস জয়েন করছি। বয়স কম হলেও রক্তের প্রতিটা ফোঁটায় ব্যবসার ধরন রয়েছে আমার। আমি চাই বড়াব্বুর প্রতিটা চাপ কমিয়ে দিতে। হার্টের পেশেন্ট হয়ে বড়াব্বুকে আর অফিসে যেতে হবে না। আমিনা খান তেতে উঠলেন, হ্যাঁ হ্যাঁ, অফিসটাও নিয়ে নাও, বাড়িটাও নিয়ে যাবে, বিজনেসটাও নিয়ে যাবে। সকল জায়গায় রাজত্ব করে পরে আমাদের সকলকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে।
অদ্রির চোখ অসম্ভব লাল হয়ে গিয়েছে। সে টেবিলের ওপরে সজোরে আঘাত করে বলে উঠল, এই বিজনেস বড় আব্বুরই থাকবে। আমি শুধু বড় আব্বুকে হেল্প করতে চাই, এর বেশি কিছুই নয়। বাড়ির ভিতরে কেউ আছে বিজনেস করার মতো? তাহলে আমি অফিসে যাব না, কিন্তু সেটা তো নেই, তাই আমিই যাব। আমাকে দেখতে মন না চাইলে বলে দাও, খানবাড়ি থেকেই চলে যাব আমি। আর কখনোই তোমাদের গলার কাটা হতে ফিরে আসবো না আমি। কাল অফিসে যাব মানে যাব, কারো কোনো আপত্তি থাকলে বলতে পারো। প্রতিটি মানুষ নিজ নিজ মনেই ঢোক গিলে যাচ্ছে। স্বয়ং আমিনা খান অদ্রির তেজের কাছে হার স্বীকার করে নিয়েছেন, চুপ করে খেয়ে যাচ্ছেন। আর আহনাফ খান মুচকি হাসছেন। মেয়েটার তেজ তার কাছে ভালোই লাগে। এই পৃথিবীতে টিকে থাকার জন্য দরকার শক্তি আর তেজ। তেজ তো অদ্রির মধ্যে পরিপূর্ণভাবে রয়েছে, কিন্তু শক্তি হিসেবে কে থাকবে অদ্রির পাশে? প্লেনে বসে আয়াস নিজের ফোনে মনোযোগ দিয়ে কি যেন দেখছে। ভিআইপি কেবিন বুক করে আয়াস চলে আসছে বাংলাদেশে। আয়াসের পেছন থেকে পিয়াস উকি ঝুঁকি দিয়ে যাচ্ছে। মূলত আয়াস কি দেখছে তাই দেখতে চাইছে। আয়াস ফোনের দিকে তাকিয়ে বলে উঠল, পিয়াস প্লিজ কাম অ্যান্ড সিট মাই লাভ। পিয়াস কিছুটা লজ্জা পেয়ে যায়। আয়াস পেছনে ফিরে হালকা হাসি দিয়ে বলে উঠল, কি হলো, বসবেন আমার কোলে? এসো আর দেখে যাও আমি কি দেখছি। পিয়াস মাথা নিচু করে আছে। আয়াস এবার কপাল কুঁচকে বলল, স্টুপিড একটা। তোমার বদল অন্য কাউকে বিয়ে বানালে আমার বিজনেস অনেক উপরে চলে যেত। সামান্য বলেছিলাম আমার ওয়াইফকে একটু দেখে রাখতে, স্টুপিডটা সেটাও করতে পারেনি। এই সারাদিন করিসটা কি? খালি খাওয়ার ঘুম। আয়াসের ধমকে পিয়াস চুপসে গেল। কিছুক্ষণ পর মিনমিন করে বলল, স্যার আপনার তো বিয়ে হয়নি, তাহলে সারাদিন বউ বউ করেন কেন? আয়াস রাগী চোখে তাকিয়ে আছে তার দিকে আর দাঁত কিরমির করে বলছে, এটার কৈফিয়ত কি এখন তোকে দেওয়া লাগবে? আমার ইচ্ছে হয়েছে তাই বলেছে। তোর একটা কথা বললে প্লেন থেকে লাথি মেরে বের করে দিব, ইডিয়েট। পিয়াস করুণ মুখ নিয়ে তাকিয়ে আছে বাহিরের দিকে। আর আয়াস আবারও তার ফোনটা দেখছে। সেখানে সেদিনকার ভিডিওটা প্লে হচ্ছে। গোডাউনের সকল মুহূর্ত তার ফোনে ক্যাপচার করা আছে। বারবার জুম করে সে অদ্রির মুখটাই দেখছে। কিছুক্ষণ পর ফিসফিস করে নিজ মনে বলে ফেলল, বেবি ডল, যখন তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল তখন তোমাকে আমার সহ্য হয়নি, তাই দেশ ছেড়ে চলে এসেছিলাম। এক দেখায় কি এমন জাদু করলে যে 15 বছরের সকল জমা করা রাগ হাওয়ায় উড়ে গেল? প্রথম দেখায় ভালোবাসা হয় জানতাম, কিন্তু প্রথম দেখায় আসক্তির সৃষ্টি হয় সেটা কোনো ধারণা ছিল না। তোমার অ্যাটিটিউড আমাকে মুগ্ধ করেছে। আমি এসে পড়েছি তোমার হাতের নাগালে। এবার দেখব কিভাবে আমাকে নাগে দড়ি দিয়ে ঘোরাও। আই এম ওয়েটিং বেবি ডল। আয়াস নিজ মনে হেসে বাহিরের দিকে তাকালো। কিছুক্ষণ পর তার মাতৃভূমিতে সে পা রাখবে। তার সাথে 7 জন গার্ডও এসেছে। বিজনেস দখল করে অদ্রিকে সে হারাবে। তারপর তার হৃদয়ের বন্দিনী বানিয়ে সে নিজের ক্ষমতা প্রকাশ করবে। অদ্রি ভার্সিটির গেট দিয়ে ভেতরে প্রবেশ করলো। প্রায় সকলেই তাকে চিনলেও তার বোনকে সবাই চিনে না। ইতির সাথে অদ্রির ভাব অনেক ভালো, তবে কিছুদিন আগেই ইতির একটা রিলেশন নিয়ে তাদের 2 বোনের মধ্যে মান ঝামেলা হয়েছিল। ইতির ব্রেকআপ হয়ে গেছে। সে কেঁদে কেটে যখন অদ্রির কাছে আসলো, অদ্রি তাকে পাত্তা দেয়নি। অদ্রি আগেই বলেছিল ছেলেটা সুবিধের নয়, কিন্তু কে শুনে কার কথা। অদ্রি ভার্সিটি দিয়ে ভেতরে প্রবেশ করলো আর দূর থেকে দেখতে পেল ওই ছেলেটা তার বোন ইতিকে ডিস্টার্ব করছে। সাথে আরো 2টো ছেলে আছে। এর মধ্যে নিধি দৌড়ে এলো। অজি শুন, ইদিকে ওই বজ্জারটা নিয়ে গেছে, বলে কি আবার রিলেশনশিপ ঠিক করতে চায়। ইতি মানা করায়, হাত মুচড়ে ধরে। তুই লেট করে কেন এলি? অদ্রির চোখ আগুনের মতো জল জল করছে। সে তার ভার্সিটির ব্যাগ নিধির হাতে ধরিয়ে দিল। ওনাটা আড়াআড়ি ভাবে এক সাইডে বেঁধে সামনে এগিয়ে চলে। ওই ছেলেরা এখনো বাজে কথা বলেই যাচ্ছে আর ইতির চোখের পানি ফেলছে। সে এগিয়ে এসে একটা ছেলেকে উত্তম মাধ্যম দিয়ে দেয় আর হিসিয়ে বলে উঠল, কার বোনকে নিয়ে বাজে কথা বলিস রে? আমার বোনকে নিয়ে? কলিজা তো তোর অনেক বড়। খানবাড়ির মেয়ের গায়ে আবার নাকি হাত দিয়েছিস? আবে শালা ঘিলু কি পাছায় নিয়ে ঘুরিস নাকি? জানিস না অদ্রি এসব শুনলে কি করতে পারে? ছেলেগুলো মারতে এলে অদ্রি লাথি মেরে নিচে ফেলে দেয় আর পেট বরাবর পা দিয়ে চেপে ধরে জিজ্ঞেস করে, কি রে, আর টর্চার করবি আমার বোনকে? তোর সাহস থাকলে না ওকে গায়ে হাত দিয়ে দেখা। আশেপাশে ভিড় জমে গেছে। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছে। ছেলেটার নাম নিলয়। সে ছোট থেকে রক্ত পরিষ্কার করে হাত জোর করে অনুরোধ করলো, প্লিজ অদ্রি ছেড়ে দে, আমি আর তোর বোনের আশেপাশে আসবো না।
অদ্রি ছেড়ে দিল আর হাত ছেড়ে বলল, মরে যেন থাকে, নয়তো আবারও মরে করানোর জন্য আরুণিকা খান অদ্রি রয়েছে। ওকে? অদ্রি ইতির হাত ধরে চলে যায় ক্লাসে। ইতি চশমাটা ঠিক করে নেয়। ক্লাসে প্রবেশ করে অদ্রি ইতিকে ধমকে বলল, এই মেয়ে, তোর মাথায় কি সেন্স নেই? ছেলেগুলো বাজে কথা বলছে আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলি? মানে গায়ে লাগে না নাকি কিছু? দুটো মারতে পারলি না? সারাদিন বই পড়ে পারবি কি করে? তোর মতো যদি পড়তাম তাহলে নিউটনের পর আমার নাম থাকতো। এখন থেকে আগে মেরে দিবি, তারপর তা সামলানোর জন্য আমি আছি। লাগলে রাস্তায় ফেলে দুবনে পিটাবো, তাও বাজে কথা শুনবি না একদম। ইতি অদ্রিকে জড়িয়ে ধরল সাহসা আর কেঁদে ফেলল। অদ্রি, তুই আমার সাথে কথা বলিসনি কেন? তাই তো আমি কনফিডেন্স হারিয়ে ফেলেছিলাম। তুই যদি আমাকে বাঁচাতে না আসিস তাই আমি চুপ করেছিলাম। অদ্রি ইতির মাথায় গাঁটটা মেরে বলল, আমি কথা বললেও তুই কিছুই করতে পারতি না, কারণ তুই গাধি আর তোর ভাই হলো গাধা। আমার ভাইয়ের তোর কি? তোরও তো ভাই হয়। অদ্রি নাক মুখ কুচকে বলল, আরে ছাড় তো, ওটা তোর ভাই, আমি অদ্রি এক পিসি। নিজের উপরে আমার অধিকারটাই মেইন। অন্যের কন্ট্রোলে আমি চলতে অভ্যস্ত নই, সেটা একমাত্র তোর সাথেই মানায়। তাদের দুই বোনের কথার মধ্যে সিয়াম এগিয়ে এসে অদ্রির কাঁধে হাত রেখে উচ্ছ্বাসিত হয়ে বলল, দোস্ত কি দিলি দোস্ত, পুরাই জোস। কি মাইটটাই না দিলি, হেব্বি লাগছে রে। আজ থেকে তুই আমার গুরু। অদ্রি দাঁত বের করে হাসলো আর বলল, তাই না বল? আমি আগে থেকেই জানতাম আমার মধ্যে অনেক গোপন ট্যালেন্ট আছে। চল, আজ তোদের খাওয়াবো আমি। আজ পর্যন্ত আমি পুরো 20টা ছেলেকে কেলিয়েছি, সেই খুশিতেই আজকে ট্রিট দেব আমার পক্ষ থেকে। সকলে মিলে হইচই করছে অদ্রিকে নিয়ে। মেয়ে হয়েও তার তেজ ছেলেদের মতো। তার নমুনায় আজ পুরো ভার্সিটি দেখল। অদ্রি চঞ্চল আর রাগী মেয়ে, কিন্তু সবার সাথে খারাপ ব্যবহার করে না। বন্ধুদের সামনে যে ভাষায় কথা বলে তা ভুলেও খানবাড়িতে বলে না, নয়তো তার আম্মু শুনলে সব শেষ। 4টে গাড়ি খানবাড়ির সামনে দাঁড়ালো। আহনাফ খান আর ইমাম খান মাত্রই অফিস থেকে ফিরেছেন। এতগুলো গাড়িকে আসতে দেখে তাকিয়ে রইলেন। এরই মধ্যে 7 জন গার্ড গাড়ি থেকে বেরিয়ে দরজা খুলে আয়াসকে বের হতে দিল। আয়াস কোটটা পিয়াসের হাতে দিয়ে খানবাড়ির দিকে তাকিয়ে আছে। 15 বছর পর ফিরে এলো সে। চোখ থেকে সানগ্লাস খুলে এগিয়ে আসলো বাবা আর ফুপার দিকে। আহনাফ খান এখন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন। ছেলেটা এখন একজন পরিপূর্ণ পুরুষে রূপান্তরিত হয়েছে। সেই ছোট্ট আদ্রিয়ান আর সেই ছোট্ট নেই। আয়াস তার বাবার সামনে এসে সালাম করলো এবং জড়িয়ে ধরে হেসে ফেলল। কেমন আছো বাবা? 15 বছর পর বাবা ডাকটা শুনে হতভম্ব আহনাফ খান। তিনি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না। তিনিও ছেলেকে জড়িয়ে ধরে বলে উঠলেন, কেমন আছো আদ্রিয়ান? ভালো বাবা। বাড়ির সকলে কেমন আছে? আমাকে কি তারা মনে রেখেছে নাকি ভুলে গেছে? আহনাফ খান চুপ করে আছেন। এরই মধ্যে ইমাম খান হাসতে হাসতে বললেন, তোমাকে কি করে ভুলে যাবে সবাই? চলো ভিতরে চলো। বেড়াতে এসেছ নাকি? আয়াস মুচকি হেসে বলল, না ফুফা, একেবারে চলে এসছে। হ্যাঁ, মাঝে মাঝে ইউএসএতে যাওয়া লাগবে, কিন্তু পার্মানেন্টলি ভাবে চলে এসছে। এবার বিজনেসটা মন দিব। আহনাফ খানের মুখটা থমথমে হয়ে গেল। তিনি শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বললেন, বিজনেসের জন্যই মূলত তোমার আগমন হয়েছে, এটা আগেই বুঝতে পেরেছি। কিন্তু এখন বিজনেস আর তোমার নেই। মালিকের চেয়ারে আরুণিকা বসবে কাল থেকে। তোমার ফিরে আসতে দেরি হয়ে গেল আদ্রিয়ান। আয়াস বাঁকা হেসে বলল, দেরি করিনি, শুধু প্রমাণ করে দিতে চাই নিজের যোগ্যতা। বাচ্চা মেয়েটাই কোম্পানির দায়িত্ব নিতে পারবে না, তাহলে ওকে কেন টাচ্ছে না সেবের ভিতরে? আহনাফ খান মুচকি হেসে ফেললেন। কাকে বাচ্চা বলছো আদ্রিয়ান? আরুণিকাকে? তার তেজের কাছে তোমার ক্ষমতা কিছুই নয়। কোনো একজনের প্রতিবিম্ব স্বচক্ষে দেখতে পারছি আমি। তুমি বরং রেস্ট করো, বিজনেস নিয়ে ভেবো না। আয়াস ফের বলল, একে কোম্পানি আদ্রিয়ান খান আয়েশের বাবা। কারো বাবার সাধ্য নেই আমাকে সরাবে। সাহস থাকলে আপনার মেয়েকে বলুন মুখোমুখি লড়াই করতে। সে যদি জিতে যায় এবং নিজেকে এই কোম্পানির যোগ্য প্রমাণ করতে পারে, তাহলে আমি চলে যাব কোম্পানি ছেড়ে। সুযোগ থেকে বঞ্চিত করছেন কেমন বাবা আপনি? আহনাফ খান দীর্ঘশ্বাস ফেলে বললেন, বেশ, দেওয়া হলো তোমাকে সুযোগ, কিন্তু নিজের ক্ষমতার খারাপ দিক তুলে ধরো না। নিজের আয়ত্তের মধ্যে থাকবে। আমার মেয়ে কিন্তু সেই মেয়ে নয়। নিজ হাতে গড়ে তুলেছি তাকে। তাকে হারানোর সাধ্য তোমার নেই। আদ্রিয়ান কিছু বলবে, তার আগে আমিনা খান হাসি মুখে দৌড়ে এলেন। কই আমার দাদু ভাই? কতদিন পর দু চোখ ভরে দেখলাম তোমায়। দাদিয়ার কথা মনে পড়ে না?
তাই না? আয়াস দাদিয়াকে জড়িয়ে ধরে বলে উঠল, তোমার টানে তো ফিরে এলাম ডার্লিং। এবার তোমাকে বিয়ে করে সংসার করে তারপর আমি দম নেব। আমিনা খান আয়াসের কাঁধে হালকা চাপড় মেরে বললেন, যা, কি যে বলো, সেই সময় কি আছে নাকি? এখন শুধু তোমাকে প্রাণ ভরে দেখতে চাই। এই বিজনেস, বাড়ি সবই তো তোমার। দাদু ভাই, এবার নিজের জিনিসগুলো বুঝে নাও তো। আশেপাশে শকুনের অভাব নেই, ওত পেতে বসে থাকে, কখন সব কেড়ে নিবে। তুমি কিন্তু কিছুর ভাগ ছাড়বে না। আয়াস শুধু মুচকি হাসল। আয়াসের ফিরে আসার খবর অদ্রি এখনো পায়নি। সে যখন জানবে তার শত্রুর আগমন তার গৃহে হয়ে গেছে, কেমন হবে তার অনুভূতি। বিকেলের শীতল আবহাওয়ায় একটি কালো রঙের গাড়ি প্রবেশ করলো খানবাড়িতে। চারিদিকে তখন শুধুই নীরবতা। প্রকৃতি তার শান্ত বার্তা প্রদান করছে যেন। ড্রাইভিং সিট থেকে নেমে আসে অদ্রি। আহনাফ খান অদ্রিকে গাড়ি চালানো পর্যন্ত নিজে হাতে শিখিয়েছেন, আর এই গাড়িটা অদ্রি ব্যবহার করে। খানবাড়িতে অনেকগুলোই গাড়ি আছে, কিন্তু এই গাড়িটি অদ্রি ব্যতীত কারো ব্যবহারের নির্দেশ নেই। নিজ রুমের বারান্দা থেকে অদ্রিকে দেখছিল আয়াস। অদ্রিকে বাসার মধ্যে ঢুকতে দেখে সে গায়ে কালো রঙের টি শার্ট আর কালো ডেনিম পরে নিচে চলে আসে। অদ্রি মাত্রই সোফায় বসেছে। সে আজ বড্ড ক্লান্ত। ইতি তার সাথে আসেনি, মূলত সে লাইব্রেরিতে গিয়েছে কিছু ইম্পর্ট্যান্ট বই আনতে। অদ্রি জোর গলায় ডাক ছাড়ল, আম্মু, বড় আম্মু, কেউ তো একটু আসো, আমার খুব ক্ষুধা পেয়েছে, তার সাথে তৃষ্ণাও। আয়াস ডাইনিং টেবিলের ওপর থেকে এক গ্লাস পানি নিয়ে অদ্রির কাছে এগিয়ে যায়। অদ্রির সামনে গ্লাস ধরলে সে খেয়াল না করে গ্লাস নিয়ে পানিটুকু খেয়ে নেয় আর তৃপ্তির হাসি দিয়ে বলে ওঠে, থ্যাঙ্কস, পানিটা অনেক দরকার ছিল। অদ্রি গ্লাসটা এগিয়ে দিতে যেই পাশে তাকালো, সে আয়াসকে পকেটে হাত গুজে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। সহসা অদ্রি সোফা ছেড়ে দাঁড়িয়ে যায় আর চমকে বলে ওঠে, আপনি? আয়াস বাঁকা হেসে বলল, ইয়েস, অবশেষে আমি চলে এলাম। তুমি না বলেছিলে সাহস থাকলে যেন বেরিতে এসে মুখোমুখি লড়াই করে? তাই তো চলে এলাম। আদ্রিয়ান খান আয়াসের পাওয়ার তো তোমাকে এখনো দেখেনি বেবি ডল। অদ্রি কপাল কুঁচকে তাকিয়েছিল, এবার শক্ত কণ্ঠ নিয়ে বলল, কোম্পানির চেয়ারে বসবেন, তাহলে আমার সাথে সাথে ফিরে আসেননি কেন? এখন আমি সবাইকে বলে দিয়েছি যে আমি কাল থেকে অফিসে যাব, আর আমি নিজের কথা থেকে কখনোই পিছু পা হই না। বাংলাদেশে কি লোভে পড়ে এসেছেন? আয়াস অট্ট হাসি দিয়ে বলল, কিসের লোক? খান ইন্ডাস্ট্রি থেকে বড় কোম্পানি আছে আমার, কিন্তু হয়েছে ক্ষমতা, সেটাই চাই আমার। অদ্রি তার ছেলের হাসি দিয়ে বলল, ক্ষমতার বড্ড বেশি বড়াই দেখাচ্ছেন কি দেখি আজকাল। কে বলতে পারে দিন শেষে আপনিই হেরে যাবেন কিনা? তার থেকে ভালো ঘুরুন ফিরুন, তারপর নিজ দেশে ফিরে যান। লাভ কি লড়াইয়ে নেমে? এমনিতেও অদ্রির চুলটাও বাঁকা করার ক্ষমতা আপনার নেই, সে আপনার কোম্পানি আবার চালাবেন? হ্যাঁ। আয়াসের চোয়াল শক্ত হয়ে উঠল। সে রেগে অদ্রির হাত ধরবে, তার আগেই অদ্রি আয়াসের হাত ঝাড়া মেরে সরিয়ে দেয়। শুনুন, ওটা আপনার দেশ ছিল, আপনি যা বলেছেন আমি শুনেছি, কিন্তু এটা আমার দেশ। এখানে ক্ষমতা বা গায়ের জোর দেখাতে এলে না, জ্যান্ত পুঁতে দেব। কিছু সময়ের জন্য ভুলে যাব আপনি আমার বড় ভাই হন। বাকি মেয়েদের মতো নরম ভাববেন না যেন একদম। সেই ভুল করলে না জীবনটাই শেষ। আয়াস তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, অনেক বেশি অহংকার দেখাচ্ছ। ভুলে যেও না আমিও এই দেশে জন্মগ্রহণ করেছি, সো হারার প্রশ্ন আসে না। চেয়ারটা আমারই থাকবে, মাইন্ডেড। আয়াস নিজের মতো কথা বলে সিঁড়ি দিয়ে উপরে উঠতে নিল। অদ্রি কপাল কুঁচকে তাকিয়ে আছে, পরক্ষণে জোর গলায় ডেকে উঠল, এই যে খাম্বাওয়ালা। আয়াস শক্ত মুখ নিয়ে ঘুরে তাকালো আর এগিয়ে এসে শাসিয়ে বলে উঠল, এই ইউ, তুমি আমাকে খাম্বাওয়ালা বললে কেন? আপনার সাথে এর থেকে ভালো আর কোনো নিকনেমই যায় না তো। অদ্রির ভাবলে সীন উত্তর। আয়াস ভাবল এর সাথে মাথা গরম করে কথা বলে লাভ নেই। সময় হলে পাখি এমনিতেই খাঁচায় বন্দি হবে। এখন উড়ছে তো উড়ুক, পাখা কেটে রেখে দিবে সে। আয়াস নিজের সকল রাগ গিলে দোতলা সিঁড়ি ডিঙিয়ে চলে গেল নিজ রুমে। আর অদ্রি মনে মনে শতখানে গালি দিয়ে সেও নিজের রুমে চলে গেল। অদ্রি ফ্রেশ হয়ে বেরিয়ে আহনাফ খানের রুমের দিকে হাঁটা দিয়েছে। তার রুমের সামনে এসে সে ভাবছে কিভাবে ভেতরে যাবে সে। আহনাফ খান তখন তার প্রিয় চেয়ারে বসে বই পড়ছিলেন। বইয়ে চোখ রেখে ডাক দিলেন, ভেতরে সোমামণি। আহনাফ খান কিভাবে অদ্রিকে দেখলেন সে জানে না। অদ্রি তার ভাবনা ছেড়ে ভেতরে ঢুকে পড়ে। আহনাফ খান চোখ থেকে চশমাটা নামিয়ে অদ্রির দিকে তাকিয়ে মুচকি হাসলেন। কিছু বলবে মামনি? অদ্রি খুবই স্পষ্টবাদী মেয়ে, তাও কেন যেন
আজ কোনো কথা মুখ দিয়ে বেরিয়ে হচ্ছে না। নিজের মনের বেখেয়ালি ভাবনাগুলোকে দূরে ঠেলে দিয়ে বলল, বড় আব্বু, তোমার ছেলে দেশে ফিরে এসেছে? আহনাফ খান গম্ভীর মুখ নিয়ে বললেন, আমি জানতাম তুমি এই প্রশ্নটা করার জন্য হলেও একবার আমার কাছে আসবে। সে আসবে এটা আমি কেউই জানতো না। তুমি তোমার দিক ঠিক থাকো, সে তার মতো থাকো। অদ্রি ইতস্তত ভাবে বলে উঠল,